বিসমিল্লাহির রহমানির রহিম। এনসিপি পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে সে বলেছে যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। এই কথা শুনে যে কোনো সচেতন মানুষই মনে করবে যে আসলে ক্ষমতার বিড়ম্বনায় তার মস্তিষ্ক বিগড়ে গেছে, অথবা তার কোনো রাজনৈতিক দূরদর্শিতা নেই, দৈবক্রমে অথবা অন্যের সাজানো কোনো নেতাই সে পরিণত হয়েছে। তাছাড়া এই কথা বলতো না। তার যদি বিন্দু পরিমাণ রাজনৈতিক অনুভূতি বা উপলব্ধি জ্ঞান থাকত, তাহলে আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের জন্ম, তারপর বিকাশ, সব মিলেই এই মন্তব্যটা সে করত, এবং এই মন্তব্য করতে গিয়ে এই কথা বলতে পারত না যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। আওয়ামী লীগের চ্যাপ্টার এত বড়, এত দীর্ঘ, জানার পরেও আবুল হাসনাত কি করে এই কথা বলতে এই চ্যাপ্টারকে ক্লোজ করে দিতে পারে? তাদের চ্যাপ্টারটা কোথায়? তাদের চ্যাপ্টারটা কয় দিনের? তাদের চ্যাপ্টারটা কতটুকু রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত বা রাজনৈতিক প্রতিশ্রুতিবদ্ধ? এইগুলো একটা কম্পেয়ার করেই কথাবার্তা বলতো, যদি বিন্দু পরিমাণ তার মধ্যে রাজনৈতিক ফিলোসফি বা ফিলিংস, অনুভূতি থাকতো, কিন্তু আসলে মনে হয় নাই। তারপরে আমি একটু বলতে চাই, আওয়ামী লীগের জন্ম কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়, অর্থাৎ যেটাকে কিংস পার্টি বলে সেটা নয়। আওয়ামী লীগের জন্ম রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল তাদের বিপক্ষেই সাধারণ শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মধ্যে থেকেই আওয়ামী লীগের জন্মটা হয়েছে, এবং শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের দাবি দেওয়ার ভিত্তিতেই আওয়ামী লীগের জন্ম হয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়, যেমনটা হয়েছে হাসনাত আবদুল্লাদের। কারণ হাসনাত আবদুল্লারা জীবনে রাজনৈতিক কোনো অতীত নেই, রাজনীতি তাদের কোনো অবদান নেই। তারা একটা ম্যাটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করতে গিয়ে সে মাস্টার মাইন্ডদের টাকার বিনিময়ে তারা আন্দোলন করতে গিয়েই তারা নেতা হয়েছে, এবং মিথ্যার উপর তাদের নেতৃত্বটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে মিথ্যার উপর প্রতিষ্ঠিত কেন? আমি বললাম, আর ম্যাটিকুলাস ডিজাইনার যারা, তাদের টাকার বিনিময়ে কেন? এখানে তো বিভিন্নভাবে জানা গেছে, বিভিন্নভাবে মাধ্যমে জানা গেছে যে হাসনাত আবদুল্লারা অথবা সাজ্জিসেরা নেতা হয়েছে সে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, কিন্তু জুলাই বিপ্লবটা সাধিত হয়েছে আমেরিকার 50 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে। আর
মিথ্যার উপর প্রতিষ্ঠিত এই জন্য বললাম যে জুলাই বিপ্লব সফল হয়েছে 5 তারিখের পর, 5 তারিখে, কিন্তু 5 তারিখের পরে এই ছাত্র সমন্বয়করা দেশব্যাপী যা করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে তা বিপ্লবের সময় বা আন্দোলনের সময় বা আন্দোলনের পূর্বে তারা ছাত্রদেরকে কিছুই বলেছিল না, এগুলো তথ্য দিয়েছিল না, কেবল তাদের মনে লুকায়িত অবস্থায় ছিল। কারণ তখন তারা যে কথাটা বলেছিল একটাই, যে শিক্ষা শেষে মেধাভিত্তিক চাকরি, কোটা থাকবে না। কিন্তু এই কোটার বিলোপ সাধনটা শেখ হাসিনাই করেছিল। তখন দেখলো যে এদের ব্যবসা বাণিজ্য হবে না, শেখ হাসিনাকে উৎখাত করতেই হবে, যার জন্য সেই কোটা বিলোপ সাধনের শর্তে এরা থাকলো না। কারণ শেখ হাসিনাকে যদি উৎখাত না করা যায় তাহলে এই যে বিপ্লবকে বা জুলাই অভ্যুত্থানকে তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে না, বাণিজ্যিক পুঁজিতে পরিণত করতে পারবে না। তাহলে বাণিজ্যিক পুঁজি কেন? 5 তারিখের পরে এরা যে বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যেভাবে লুটপাট করলো, কি গ্রাম কি শহর সব জায়গাতে সারা বাংলাদেশ মিলে, তারপরে তারা সরকার গঠন করার পরে যে নিয়োগ বাণিজ্যটা করলো, এটা কি জুলাই অভ্যুত্থানে কিংবা জুলাই অভ্যুত্থান আন্দোলনের সময় বলেছিল ছাত্রদেরকে? বলে নাই। তারা মব জাস্টিস, মব কিলিং, লুটপাট, রাহাজানি, ছিনতাই এবং রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলে তারা নির্বিঘ্নে তাদের অপকর্মগুলো করে যাবে, তারা কি বলেছিল? বলে নাই। যদি তারা বলতো এগুলো, তাহলে আন্দোলনে একটা লোকও পেত না। আজকে গণতন্ত্র কথা শুনলে, নির্বাচনের কথা শুনলে তাদের গায়ে অ্যালার্জি আসে, তারা নির্বাচন দিতে নারাজ। আর নির্বাচনই একমাত্র হচ্ছে গণতন্ত্রের, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব শর্ত, অথচ তারা সেই জায়গাতে নেই। তারা কি কথা বলেছিল যে অসাংবিধানিকভাবে, অগণতান্ত্রিকভাবে আমরা সেনাবাহিনীদের মধ্যে বিভাজন ধরিয়ে, জঙ্গিদেরকে সঙ্গে নিয়ে, জঙ্গিদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে আমরা রাষ্ট্র শাসন করব, এ কথা কি বলেছিল? কিছুই বলেনি। এই জন্য আমি বললাম তাদের আন্দোলনটাও ছিল মিথ্যার উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ এই আন্দোলন আবার হয়েছে কি, তারা আজ থেকে প্রায় 1.5 মাস পূর্বে কি 1 মাস 1 সপ্তাহ পূর্বে তারা এনসিপি নামে একটি রাজনৈতিক দল গঠন করল। এনসিপি নাম, অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। আজকে শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে যে দলীয় ফান্ড গঠন করার জন্য তারা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে, 2-1টা প্রতিষ্ঠানের কাছেই তারা 1,500 কোটি টাকা নিয়েছে এবং নাম না জানা শর্তে শোনা যাচ্ছে এইভাবে তারা 7 থেকে 8,000 কোটি টাকা আয় করেছে এবং এখান থেকে তারা খরচ করছে রাজার হালে। তারা অত্যন্ত বিলাসী জীবনযাপন করছে, মাঝে মাঝে মিডিয়াতে এসে 2-1টা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দিয়ে। কিন্তু যাদের কাছে টাকা নিয়েছে এরা কিন্তু আওয়ামী লীগকেও চাঁদা দেওয়া, বিএনপিকেও চাঁদা দেওয়া। আজকে 1.5 মাস হতে চললো এদের এনসিপি পার্টি গঠন হওয়া, কিন্তু তাদের কোনো কর্মতৎপরতা
পরিলক্ষিত হচ্ছে না। দলকে যে গোটা দেশব্যাপী বিকশিত করতে হবে, ছড়িয়ে দিতে হবে, তার কর্মতৎপরতা দেখা যাচ্ছে না, দেখা না যাওয়ারই কথা। কারণ ওই ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে কিছু ছাত্রদের ছাড়া তারা ঢাকার বিভিন্ন অঞ্চল, শহরের বিভিন্ন মহল্লা অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশে এদের ঢাকার বিভিন্ন অঞ্চল সহ গোটা বাংলাদেশে এদের কোথাও কোনো স্থান নেই। কারণ দেখা গেছে তারা দু একটা জায়গাতে সফর করতে গিয়ে তারা প্রচণ্ড প্রতিবন্ধকতার মুখে পড়েছে এবং অনেকভাবে হাতাহাতি মুখেও পড়েছে এবং তারা ধুলাইও হয়েছে শারীরিকভাবে। তাদের স্থান কোথায়? যার জন্য এরা গোটা দেশব্যাপী কোনো পার্টির কর্মতৎপরতা চালাতে পারছে না। কিন্তু এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে টাকা কামানোটাই তাদের মুখ্য উদ্দেশ্য এবং এই টাকাগুলো নিয়েই তারা এই ভোগ বিলে জীবনযাপন করছে। আর তার একটা দৃষ্টান্ত, তার একটা প্রমাণ এখানে আমাকে দিতেই হয়, প্রণিধানযোগ্য। কারণ সার্জিস তার এলাকায় 1.5 শতাধিক গাড়ি বহর নিয়ে সফর দিয়েছিল, লক্ষ লক্ষ টাকা ব্যয়। এই নিয়ে যখন প্রশ্ন উঠল তখন সার্জিস সেখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে তার পূর্বপুরুষরা নাকি জমিদার ছিল। এই কথা বলতে গিয়েই একদম থলের বিড়েল বেরিয়ে গেছে। মানুষ আরও তদন্ত করে দেখলো যে সত্যি তার পূর্বপুরুষেরা নিদারুণ একটা গরিব পরিবার, আর সেই নিদারুণ গরিব পরিবারের ছেলে হচ্ছে সার্জিস। এবং আরও তদন্ত সাপেক্ষে দেখা গেছে যারা নেতা হয়েছে তাদের মধ্যে তারা সবাই নিদারুণ, প্রায় সিংহভাগই নিদারুণ গরিব পরিবারের ছেলেরা। গরিব হওয়াটা অপরাধ নয়, হতে পারে, তার রাজনীতি করার অধিকার আছে, তার নেতৃত্ব দেওয়ার অধিকার আছে, তার কথাবার্তা বলার অধিকার আছে। কিন্তু এরা মানুষের কাছে তাদের বংশ পরিচয়টুকু গোপন করে যাচ্ছে, গরিব পরিচয় দিতে তারা নিজে ঘৃণাবোধ করছে, অর্থাৎ তার বাবা দাদাকেও তারা ঘৃণা করছে। এটা বলা যেতে পারে পক্ষান্তরে, এটা লজিক। এখন তারা এই যে কোটি কোটি টাকা কামিয়েছে, প্রশ্ন উঠছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই করছে। এটা না, এইটাই কি উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানের? তা নয়। এখন তাহলে পার্টির যখন কর্মতৎপরতা বাড়াচ্ছে না, আর বাড়াতে না পারার কথা, এই জন্যই ডক্টর ইউনূস তো এদের দ্বারা প্রভাবিত এবং এরা নির্বাচন নিয়ে তালবাহানা করছে। কারণ নির্বাচন দিলে এরা তো প্রার্থী পাবে না এবং দুই একটা প্রার্থী যে ইলেকশন করবে তারা বাজেয়াপ্ত হয়ে যাবে। যার জন্য এরা তাড়াতাড়ি নির্বাচন দিচ্ছে না। কারণ এরা ভালো করে জানে যে নির্বাচন হয়ে গেলে মানুষ মূলত দুইটা শিবিরে বিভক্ত হবে, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা বিএনপি। আর এদেরকে যারা চাঁদা দিচ্ছে তারাও ভালো করে জানে যে নির্বাচন হলে এদের কোনো অস্তিত্ব নাই, হয় আওয়ামী লীগ সরকার গঠন করবে, না হয় বিএনপি করবে। কাজে এই চাঁদা দেওয়া পার্টিগুলো কেউ বিএনপির দিকে যাবে তাদের অর্থ শ্রম নিয়ে, আর কেউ যাবে আওয়ামী লীগের দিকে, এদের দিকে কেউ তাকাবে না। যার জন্য এরা 7-5 ভেবে বিভিন্ন কিছু ভেবে নির্বাচনে যাচ্ছে না। তবে নির্বাচনে কোনো এক সময় যাবে, কিন্তু মেলা সময় নিচ্ছে, অনেক সময় নিচ্ছে। কারণটা কি, এর মধ্যে আরও অনেক হাজার হাজার কোটি টাকা দরকার। কারণ তারা কোনো প্রার্থী পাবে না, তখন এই কোটি কোটি টাকা ব্যয় করে তারা প্রার্থী দাঁড় করাবে এবং তাদেরকে টাকা দিবে ইলেকশানে ব্যবহার করার জন্য, যেন কোনোরকমভাবে মান সম্মানটুকু থাকে। তাহলে এদের মুখ্য উদ্দেশ্যই ইলেকশানে অবৈধ টাকার ছড়াছড়ি, টাকা দিয়ে তাদের ক্যান্ডিডেট দাঁড় করানো, আর টাকা দিয়ে ভোটারদেরকে মিসগাইড করানো এদের মূল লক্ষ্য। এই হচ্ছে এনসিপি পার্টির বর্তমান অবস্থা।
কাজে এরা আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের সঙ্গে লোক কই, তাদের এলাকার লোক কই, কোনো সামাজিক বা রাজনৈতিকভাবে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি, কোনো মুরব্বী গোছের ব্যক্তি, ভদ্রলোক, শিক্ষিত মানুষ, তাদের সঙ্গে তো কেউ নেই। অনেক সময় দুই একজনকে পাচ্ছে, টোকায় মার্কার লোকগুলো ঘুরতে ঘুরতে শিশুদেরকে তারা ধরে আদর টাদর করতেছে, কোথায় আলুর জমিতে, কোথায় ধানের খেতে তারা ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে এদের কর্মতৎপরতা। আর কেনই বা হবে? কারণ এরা তো কোনোদিন জনগণের মাঝে কোনো জনগণের স্বার্থে কোনোদিন কোনো রাজনীতি করেনি, এদের রাজনীতির কোনো অতীত নেই। আর এই জন্যই এরা আরও ভালো করে জানে যে আমাদের নিয়োগকৃত ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বা এদের গঠিত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অসাংবিধানিক, অবৈধ। কাজে এরা একটা বড় বিপদের মুখে আছে, যার জন্য এখন একমাত্র এদের বাঁচার অবলম্বন, বিভিন্নভাবে চিন্তা করেছে বাঁচার অবলম্বন, যা আমাদের শত শত কোটি কোটি টাকা এখন পরাস্ত করতে হবে। আমাদের ভবিষ্যৎ, যে আমরা যা করেছি রাষ্ট্রে এবং যা করছি, এর ভবিষ্যৎ মানে আসন্ন বিপদ মোকাবেলা করার জন্য, এটা এদের এখন আসল উদ্দেশ্য। অতএব দেশবাসী, এরা নির্বাচন দিবে না, এরা একদিকে নির্বাচনের তালবাহানা, আরেক দিকে হচ্ছে টাকা কামানোর পায়তারা। এর দুটাই হচ্ছে এদের একমাত্র এখন রাজনৈতিক বলি আর সাংগঠনিক বলি এদের তৎপরতা। এটা সমস্ত একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং সেটা পরিকল্পিত, জনগণের স্বার্থে এরা আর কেউ নেই। যার জন্য বিভিন্ন সংস্কার কেবল এটা তাদের মেয়াদ বৃদ্ধির একটা ছলচাতুরি, এছাড়া কিছুই নয়। অতএব দেশবাসী এখনও উপলব্ধি করুন এদের তৎপরতা, রাজনৈতিক অপতৎপরতা সম্পর্কে। না হয় দেশ এক অন্ধকার তিমিরে নিমজ্জিত হতে যাচ্ছে। যখন দেশবাসী আপনারা বুঝবেন, আমরা বুঝব, তখন দেশের যে ক্ষতি হয়ে যাবে সেটাকে আর রিকভারি করার মতো তাৎক্ষণিক সুযোগ থাকবে না। কত বৎসর মতো, কত যুগের মতো যে পিছিয়ে যাবে দেশ। মূলত এটা জনগণের সমর্থিত রাজনৈতিক দলগুলোকেই অধিক ভাবা উচিত বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ।